সুপ্রিয় দর্শক, আনোয়ার ইস্পাত এই সময় স্বাগত জানাচ্ছি। আমি ফখরুল আলম কাঞ্চন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা এবং ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন নিয়ে। আলোচনা করার জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান, আছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট প্রশান্ত ভূষণ বড়ুয়া, সঙ্গে আরও আছেন লেখক ও সাংবাদিক জনাব মোস্তফা কামাল। আপনাদেরকে তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট আইনজীবী প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনাকে দিয়ে শুরু করি। আপনি জানেন যে বহুল আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলা রায় ঘোষিত হয়েছে এবং সেই মামলায় প্রধান অভিযুক্ত ওসি প্রদীপ এবং সাব ইন্সপেক্টর লিয়াকতের দুইজন এর ফাঁসি, অপর 6 জনের যাবজ্জীবন এবং 7 জনকে খালাস দেওয়া হয়েছে। তো এই রায় সম্পর্কে আমি শুনবো আপনার কাছে এরকম এই বিষয়টা, আপনার পর্যবেক্ষণ। আর দ্বিতীয়ত জানতে চাচ্ছি যে এরকম একটি হত্যাকাণ্ড কেন ঘটে গেল, আপনার বিশ্লেষণ কি? ধন্যবাদ এনটিভির দর্শক মণ্ডলী এবং আমার সহ অতিথিবৃন্দ। আই এম ভেরি হাম্বল টু হ্যাভ দেম, মোস্তফা ভাই সাথে এবং মাসুক ভাই সহ। আমরা এই করোনাকালীন সময়ে অনেকদিন বিচ্ছিন্ন ছিলাম পরস্পর থেকে। আপনাকে ধন্যবাদ জানাই। আজকে এটি অন্যতম একটি আলোচিত বিষয়। আপনি লক্ষ্য করবেন যে প্রায় একই সময়ে সিনহা হত্যাকাণ্ডটি ঘটেছিল 31শে জুলাই 2020, আর একই সময়ে কাছাকাছি সময়ে মে মাসের 25 তারিখে ইউনাইটেড স্টেটসে জর্জ ফ্লয়েড, যেটি বিখ্যাত, এখন ঠিক বিখ্যাত নাম, যেটি খুব আলোচিত হলো যে আই কান্ট ব্রিথ, হাঁটু দিয়ে চেপে ধরা, শ্বাস নিতে পারছে না। তো এটির ভার্ডিক্টটা হলো গত বছরের বিদায়ী বছরের 6 এপ্রিল। আর সিনহা এই হত্যাকাণ্ডের এই ঘটনাটি দ্যাটস এখন হত্যাকাণ্ডই বলবো, মাননীয় আদালত যেহেতু সেটি বলেছেন, এবং এটি 31শে জুলাই এবং আজকে জানুয়ারির 31 তারিখ। সো এটি একটি তুলনীয় বিষয় যে অনেক রিসোর্সেস কম থাকার পরেও, অনেক শর্টকামিংস থাকার পরেও, অনেক 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 কিছু ঠিক সেরকম আমেরিকান স্ট্যান্ডার্ড না থাকার পরেও, বিশেষ করে রিসোর্সেস, ফরেন্সিক ক্যাপাবিলিটি না থাকার পরেও আমাদের বিচারিক আদালত, আমি নিম্ন আদালত বলবো না, নিম্ন বিষয় না, বিচারিক আদালত, আমাদের ট্রায়াল কোর্ট, তাদের বিচারিক সক্ষমতা এবং আমরা যেটা বলি যে জুডিশিয়াল ইনসাইট, এটির কিন্তু তারা ডেমনস্ট্রেশন করেছেন এবং আই এম থ্যাঙ্কফুল, আমি ধন্যবাদ জানাই। সেই সাথে যারা এই মামলার তদন্তর সাথে জড়িত ছিল এবং মানে তাদেরও একটা ভূমিকা অবশ্যই আছে, তাদের যে স্বল্প সময় তদন্ত করা, ইনভেস্টিগেটিং যে ক্যাপাসিটি এবং ইনভেস্টিগেশনের ক্ষেত্রে যে খুবই পেশাদার, আমরা যেটাকে বলি একেবারেই পেশাদার। যেমন আপনি দেখবেন যে 2 দিন আগেই একজন পুলিশের এএসআই লেগুনার হেল্পার সেজে পরপর 3 দিন 300 টাকা করে ইনকামও করেছে, এই খুনিকে ধরে ফেলেছে। তো এরকম পেশাদার, একটু আগে আমরা বলছিলাম যে অত্যন্ত উন্নত আমাদের ব্যালিস্টিক যে ইনভেস্টিগেশন, তার সাথে হিউম্যান ইন্টেলিজেন্স যদি যুক্ত করা যায় তাহলে কিন্তু এটি সুফল সমাজ, বিচার প্রার্থী, বিচার ব্যবস্থা সবাই পায়। তো মাননীয় আদালত আজকে যেটি পর্যবেক্ষণ দিয়েছেন, আদালতের পর্যবেক্ষণ, এটা তো আরও ধাপ আছে, কিন্তু সবাই ওয়েলকাম করেছে, কম বেশি তারা সন্তুষ্ট হয়েছেন। এবং একটা জিনিস পরিষ্কার হয়েছে যে রুল অফ ল, সেটি যে কোনো বাহিনীর কোনো সদস্য যদি এটি ব্যত্যয় ঘটিয়ে থাকেন, বাহিনী নিজেই কিন্তু এখানে এগিয়ে এসছে, সরকার এগিয়ে, সবাই এগিয়ে এসছে। নারায়ণগঞ্জের আপনার 7 মার্ডার একটা আমরা স্মরণ করতে পারি, কারণ ব্যক্তির দায় তো কোনো বাহিনী নিতে পারে না। না, ডেফিনেটলি নট। নারায়ণগঞ্জের ঘটনায় যেটা র্যাবের ছিল, আপনি দেখেন তাদেরও কিন্তু মৃত্যুদণ্ড হয়েছে। আপনি লক্ষ্য করবেন খুব কম সময়ে, আমি কেন ফ্লয়েডের উদাহরণটা আনছি, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা এস্টাবলিশড
রিসোর্সফুল, খুবই ইকুইপড, সার্বক্ষণিকভাবে একটা পেশাদারী বিচার বিভাগ। বলে যে বিচার বিভাগ কখনো ঘুমায় না, অনেক অনেক সুযোগ সুবিধা আছে, বিচার বিভাগ কখনো ঘুমায় না। জি। আপনি ভারতের সুপ্রিম কোর্টে দেখবেন 4:30 বাজে সুপ্রিম কোর্ট সেশনে বসেছে। ব্যাঙ্গালোরে পরের দিন বিধানসভায় ভোটাভুটি হবে এটির জন্য। তো আমাদের এখানেও নজির আছে। তো এই জন্য আপনি লক্ষ্য করে দেখবেন যে ইট ইজ এ ভেরি ওয়েলকাম মুভ। এটি একটি ভালো, একটি মানুষকে আশ্বস্ত করবার মতো একটি ঘটনা। আর আরেকটা আপনি যেটা বললেন যে এটি কেন হয়, এই নিশ্চয় আপনি নিব আমি। আচ্ছা, ছোট্ট করে একটু নিয়ে যাই পরে আমি। হ্যাঁ, জি, আসি জনাব মোস্তফা কামাল। আমরা রায় নিয়ে শুনছিলাম আইনজীবী কথা। আপনার কাছ থেকে যদি আমি ছোট্ট করে জানতে চাই, এরকম একটি হত্যাকাণ্ড কেন ঘটে গেল? এটি কি এমন কি অনিবার্য ঘটনা ঘটলো যে একটা হত্যাকাণ্ড? জি প্লিজ। আদালতের পর্যবেক্ষণে স্পষ্ট করে বলা হয়েছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পর্যবেক্ষণ আরো কিছু কথা আছে, সেখানে পরিকল্পিত হত্যাকাণ্ড এই বিষয়টি এসেছে। তো কি নিয়ে পরিকল্পনা ছিল? মেজর সিনহারও কিছু পরিকল্পনা ছিল, তিনি কিছু কাজ করছিলেন সেখানে। অর্থাৎ তার ওই কাজ পুলিশের অথবা সংশ্লিষ্ট কারো কারো জন্য সুখকর বার্তা ছিল না। তিনি একটি ডকুমেন্টারির কাজ করছিলেন, সেটা বানচাল করা দরকার ছিল, পরিকল্পনা ছিল সেটা বানচাল করার পরিকল্পনা। কে করেছে? ওসি প্রদীপ অথবা লিয়াকত, এ ধরনের কিছু লোক। তো ব্যবস্থাটা যদি থাকে যে প্রদীপ তৈরির ব্যবস্থা আছে, লিয়াকত তৈরির ব্যবস্থা আছে, আমাদের পদ্ধতিটাই সেরকম, সেখানে আবার প্রদীপ বা লিয়াকত তাদের কর্মকাণ্ডের কারণে পুরো বাহিনীর উপর সেটার দায় চলে যায়। আপনার নিশ্চয় মনে আছে ওই সময়টা আমাদের দুটো বাহিনী অর্থাৎ পুলিশ এবং সেনাবাহিনী পরস্পর মুখোমুখি হয়ে যায় কিনা এ নিয়ে একটা উদ্বেগ ছিল, উৎকণ্ঠা ছিল। দুই বাহিনীর প্রধান কিন্তু সেখানে গিয়েছেন দ্রুত, কোনো সময় নষ্ট না করে। ওই উদ্বেগজনক সময়ে নানান কথা এসেছে গণমাধ্যমেও। ওরই এক পর্যায়ে কিছু দুঃখজনক কথা আসছে, যেটা এই অনুষ্ঠানে বলা হয়তো ঠিক হবে না, যে এরকম একজন সাবেক মেজর হত্যা করলে তেমন কিছু হয় না, বাজে বাজে কথা আসছে, যেগুলো খুবই দুঃখজনক। পরবর্তীতে সরকার দ্রুত কিন্তু বিষয়টিকে অ্যাড্রেস করেছে, সেটা একটা পজিটিভ দিক। রায় কি হয়েছে বা কি হতে পারতো এ নিয়ে কিছু আলোচনা ছিল গত কয়েকদিন, যে কারণে রায়ের চেয়েও পর্যবেক্ষণটার দিকে আমার নজরটা একটু বেশি। যে নিশ্চয়ই আশা করা যায়, যেহেতু এটা চূড়ান্ত রায় নয়, বিচারিক আদালত অথবা নিম্ন আদালত, পরবর্তী আরো বিভিন্ন পদক্ষেপ আছে। সেই ক্ষেত্রে আমার অবজারভেশন হচ্ছে পরিকল্পিত হত্যার বিস্তারিত যদি আদালতের পর্যবেক্ষণকে ধরে পরবর্তীতে কিছু কাজ হয় এ নিয়ে, পুলিশ করতে পারে, আমরা গণমাধ্যম কর্মীরা করতে পারি, কারণ বিষয়টি দুঃখজনক। জেনাতন হত্যাকাণ্ড নয় এটি, আগে ঘটনা আছে, পিছে ঘটনা আছে। অতএব সেই ঘটনারে আমরা চাপা রেখে শুধু রায় কি হয়েছে অতটুকুর মধ্যে থাকলে সম্ভবত ভালো কিছু আসবে না। সেই ক্ষেত্রে ভবিষ্যতেও সিনহা অথবা ভবিষ্যতেও প্রদীপ, লিয়াকত এ ধরনের চরিত্র তৈরি হতে পারে, একটা আশঙ্কা কিন্তু থেকেই যায়, যদি পদ্ধতির অবসান না হয়, যদি ব্যবস্থার অবসান না হয়। আরো বলতে গেলে যদি এই ফ্যাক্টরি বন্ধ না হয়, এই প্রদীপ তৈরির ফ্যাক্টরি যদি বন্ধ না হয়, ব্যবস্থা যদি বন্ধ করা না হয়। এই আপনি এটা কেন বলছেন? আমি বলছি এই কারণে, কোনো ব্যক্তি যদি অপরাধ করে তো সেটা তো কোনো দায় কোনো বাহিনীর উপর পড়ে না, বাহিনীর উপর পড়বে না। ফ্যাক্টরির কথা বলছেন, কোনো কোম্পানির উপর পড়বে না। সেই ক্ষেত্রে আমি বলছি যে সেই ব্যবস্থাটা বন্ধ করতে হবে, যেন বাহিনীর উপর দায়টা না পড়ে, যেন সরকারের উপর দায়টা না পড়ে। নিশ্চয়ই সরকারের কোনো পর্যায় থেকে বা বাহিনীর কোনো পর্যায় থেকে ওসি প্রদীপকে বলা হয়নি এ ধরনের কাজ করতে, নিশ্চয়ই নয়, নিশ্চয়ই নয়। কিন্তু দায় সরকারের উপর কিন্তু বর্তায় কোনো না কোনো ভাবে, ইতিবাচকভাবে বর্তায়, নেতিবাচকভাবে বর্তায়, কথায় কথায় চলে আসে। যতই বর্তমান যেই অবস্থাটা, যেই সামাজিক গণমাধ্যমগুলো, আমরা অনেক কথা বলি না, কিন্তু বলা কিন্তু হয়ে যায়, চাপা থাকে না, চলে আসে কথাগুলো, যেগুলো সরকারের জন্য বিব্রতকর হয়, গোটা বাহিনীর জন্য বিব্রতকর হয়। এ কারণে আমি বারবার ওই দিকটাই এমফাসিস দিতে চাচ্ছি, যে সেই কি পরিকল্পনা ছিল প্রদীপদের। শুনতে চাই দেখি খন্দকার মাসুকুর রহমান মাসুক। আমরা যদি একটা জিনিস আমরা যেটা দেখলাম আদালত প্রাঙ্গণে, হাজার হাজার মানুষ তারা ওসি প্রদীপের বিভিন্ন অতীত কর্মকাণ্ড নিয়ে তারা ক্ষোভ জানিয়েছে। অনেকে নিখোঁজ হয়েছে, তার দ্বারা অনেকে নির্যাতিত হয়েছে, সেসব বিচার তারা চেয়েছে। আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে, সম্মানিত দুজন আলোচক।
এনটিভির কলাকৌশলী যারা শুনছেন, মেজর সিনহার বিষয়টি দেশের বাইরে খুবই আলোচিত বিষয়। এটা আমাদের দেশকে খাটো করেছে, একটা বাহিনীকে ছোট করেছে, প্রশ্নবিদ্ধ করেছে, যার ফলশ্রুতিতে আপনি দেখেছেন আমেরিকা আমাদেরকে স্যাংশন দিয়েছে। না, এটা আমি ওই আলোচনায় যাচ্ছি না, আমি যাচ্ছি নাই। আমরা এই মুহূর্তে মেজর সিনহার পরিবারকে আমি অন্তত পক্ষে আজকে এই দিনটিতে বলতে চাই, কিছুটা হলেও আপনারা জাস্টিস পেয়েছেন। কারণ ওর বাবাও এডউইন কালারের রোগ ছিলেন, 73 ব্যাচের একজন ডেপুটি ডিসি ছিলেন। বিশেষ করে মেজর সিনহার মা জীবিত আছেন, মার সামনে সন্তানের লাশ কত কঠিন সেই জানে। ওর বোনটি খুব দ্রুততার সাথে এবং মিডিয়া সেদিন যদি ভূমিকা না রাখত, হয়তোবা এদেশে ওসি প্রদীপের মতো এই বাহিনীতে, আমি বাহিনীকে দায় দায়িত্ব দেব না, অনেক ওসি প্রদীপ জন্ম হয়ে আছে যারা নীরবে নিভৃতে এই ওসি প্রদীপ প্রায় শতাধিক ছেলেকে হত্যা করেছে শুধু ব্যক্তি স্বার্থের জন্য। না, হত্যার বিষয়টি আসেনি, যেটি এসেছে যে কিছু ক্রস ফায়ারের কথা এসেছে, যে তার বিরুদ্ধে ক্রস ফায়ার করেছেন, হ্যাঁ, যার ফলশ্রুতিতে আজকে বিচারের রায় 300 পৃষ্ঠা রায়ের একটি অবজারভেশন কোর্ট দিয়েছেন, যেটা পরিকল্পিত হত্যা। সিনহা পরিকল্পিত হত্যা হলেও যারা ওই 100 প্রায় শতাধিক, তারাও পরিকল্পিত হত্যা ছিল। আমার প্রশ্ন এখানে, বাহিনী যদি দায় দায়িত্ব নাই নিতে চায়, একটি থানার প্রধান থাকে উচিত। আপনাকে বলতে চাই, সরকার কোন বাহিনীর হাতে যখন অস্ত্রটা তুলে দেয়, তার পা হতে মাথা পর্যন্ত হিসাব করে দেয় এই অস্ত্র তুমি কিভাবে ব্যবহার করবা। সেটা তো একটা বিধিবিধান, নিয়ম কানুন আছে। তারপর তিনি হলেন একজন ওসি, এটা দায়িত্বপ্রাপ্ত, তার উপরে সেখানে একজন জেলার এসপি আছেন, আরো কর্মকর্তা, না এসপি থাকবে, এডিশনাল এসপি থাকবেন, এবং তার উপরে ডিআইজি আছেন। আমার এখানে প্রশ্ন, বাহিনী যদি দায় দায়িত্ব নিতে নাই চান, 100 শতাধিক লোককে হত্যা করা হলো একজন ওসি, সেখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা এটি জনশ্রুতি আছে, জনশ্রুতি আছে যে উনি বেশ কিছু ক্রস ফায়ারের ঘটনা ওখানে ঘটেছে। আমি মানে পরিসংখ্যানটা আমার মনে হয় একটু এত হয়তো হবে না, শতাধিক না। যাই হোক, আজকে ফর ইউর কাইন্ড ইনফরমেশন, সময় টিভি আমি সারাক্ষণ বসেছিলাম। সময় টিভি পার্ট বাই পার্ট সকল তথ্য উপাত্ত উপস্থাপন করেছেন। 1 মিনিট 15 সেকেন্ডের কথা বলেছেন, টেলিফোনে কথা বলেছেন। তার ভিত্তিতে আমি আপনাকে বলতে চাই, এই কত লোক ক্রস ফায়ার করেছেন, কি কারণে, তারা অপরাধী কিনা সব ব্যাখ্যা করেছেন। সেখানে আমি বলতে চাই, এসপি কি করেছিলেন, ডিআইজি চিটাগাং রেঞ্জে কি ঘুমাইছেন? একটা হত্যা ঘটে, একটা গুলি ছড়লে তার ইনকোয়ারি হয়, কি কারণে এই গুলিটা ছোড়া হলো, সরকারি অস্ত্র কি কারণে এটা ব্যবহার করা হলো। সেখানে তারা কি করেছেন, 100 হত্যা করার জন্য তিনি কত গুলি ব্যবহার করেছেন, কি করেছেন সেখানে এসপি, কি করেছেন ডিআইজি, কি করেছেন এসবি, কি করেছেন এনএসআই গোয়েন্দা, ওই যে প্রতি জেলায় এসবি এনএসআই ডিজিডিএফআই থাকে। এখানে আমি আপনাকে বলতে চাই, এটা বড় আলোচনার বিষয়, যে আমাদের সাংবাদিক ভাই যেটা বলতে চেয়েছেন হয়তো বলতে পারেন নাই, উনি বলেছেন বলা যাবে না। আপনার এটা হলো একটা দেশের জন্য অত্যন্ত, একজন ওসি বিচার করার ক্ষমতা এই অনির্বাচিত সরকারের নাই। না, ওসির বিচার এটা কি হলো? আমি বলি, উনি যখন এই ওনার এখানে যখন এই ক্রস ফায়ার শুরু হলো, তখনই ডিপার্টমেন্টাল তদন্ত টিম করা উচিত ছিল, কি কারণে উনি এটা করেছেন। জি, আমার মনে হয় আমি একটু বিরতি নেই, বিরতি থেকে ফিরে এসে আমি প্রশান্ত
কাছে জানতে চাইবো। আমি জি প্লিজ, মেজর এই সিনিয়র শেষ করি। আমি এখানে বলতে চাই, এই মেজর সিনহার মতো বাংলাদেশে বহু বিরোধী দলীয় 500 নেতাকর্মী ক্রস ফায়ার হয়েছে, তাদের বিচার নীরবে নিভৃতে কাঁদে। জনাব প্রশান্ত, আমি যদি বলি যে কথাটি এসছে যে মানে ওসি প্রদীপের বিরুদ্ধে অনেক ক্রস ফায়ারের অভিযোগ আছে, সেই সব ক্রস ফায়ার নিয়ে হয়তো মানে কথা আছে, যেটি খন্দকার মাসুক বলছিলেন, আপনি কি বলবেন? ধন্যবাদ। আমি একটু মাসুক ভাই যেখানে শেষ করেছেন যে একজন ওসির বিচার করতে পারে না সরকার, এরকম একটা কথা দিয়ে শুরু করেছেন, হুইচ ইজ অ্যাবসলিউটলি অ্যাবসার্ড, আনফাউন্ডেড, আনটেনেবল। কারণ হচ্ছে যে আপনি লক্ষ্য করবেন না, ওসির বিচার তো হলো, এই আলোচনা আমার মনে হয় অযৌক্তিক হবে। আমরা ওসির বিচার হয়েছে, শুধু ওসির না, আমি আসলে আমাদের যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটা, এখানে অভিযোগ ওঠার পর তদন্ত করলে টেনে ধরা উচিত ছিল, হয়তো মেজর সিনহা পর্যন্ত যেত না। তদন্ত করলে আপনার শুনবো আপনার কাছে তদন্ত বলতে চাই যে ওসি প্রদীপের লাগাম যদি আগে টেনে ধরতেও, তাহলে হয়তো এখানেও মেজর আপত্তি সিনহা আছে। পর্যন্ত আসতো না। আচ্ছা, শুনবো আপনার বিষয় আছে, সেটা হলো কি, উনি সাথে বিরোধী দলের আরো 500 জন যোগ করে দিয়েছেন, যে আপনার এই যে আমরা নদীতে নেমে গেলাম এখন। হ্যাঁ, তো যেটা হলো যে শোনেন, এইখানে আমাদের এখন ক্রিমিনাল জাস্টিস সিস্টেম যেভাবে ফাংশন করে, এখানে তদন্ত হলে, চার্জশিট হলে বিচার হয়নি সেই উদাহরণ তো নেই। বরং নারায়ণগঞ্জের ঘটনায় আমরা একটু আগেই বললাম যে বিচারিক পর্বটি শেষ হয়েছে, এখন হাইকোর্ট ডিভিশনে যাবে কনফারেন্ট রেফারেন্স কনফার্মেশনের জন্য, মানে যে সমস্ত প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলো পর্যায়ক্রমে শেষ হবে। কিন্তু এই ফ্যাক্টরি বা এই বাহিনী, উনি যেটা আসলে ইমপ্লাই করতে চাচ্ছেন, ইনউয়েন্ডো যেটা বলি, দ্যাটস নট কারেক্ট। কারণ আপনি লক্ষ্য করেন কোন বাহিনীর কোন সদস্য এই ধরনের কার্যক্রমে যুক্ত হলে বাহিনী তাকে প্রোটেকশন দিয়েছে। ইফ ইউ ক্যান্ট শো এনি সিঙ্গল এক্সাম্পল, সো ইউ ক্যান্ট সে দ্যাট দেয়ার ইজ এ ফ্যাক্টরি, দেয়ার ইজ এ রানিং প্রসেস। কারণ এখানে তো কোনো ইমিউনিটি সিস্টেম নেই, কোনো ইন্ডেমনিটি নাই, যেটি ক্লিন হার্টকে দিয়েছিল বিএনপি। শোনেন, বাংলাদেশের দুটো ইন্ডেমনিটি হয়েছে, একটা 15 আগস্ট খন্দকার মোস্তাক, দেন এন্ডোর্স বাই জিয়াউর রহমান, এবং বিএনপির চাচাতো মামাতো খালাতো ভাই বোন যতদিন ক্ষমতায় ছিল এটা কি হাত দেয় নাই, তারা দেয়নি। আরেকটা হচ্ছে 2002-এর ক্লিন হার্টের পর, যেখানে বিএনপির রাজনৈতিক কর্মীরাও কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এই সময়ে একজনের নাম আমার মনে আছে, বরিশাল যুব দলের তৎকালীন সেক্রেটারি, এরকম ছিল। কিন্তু একটা লক্ষ্য করবেন, আওয়ামী লীগের ইলেকশন ম্যানিফেস্টো থেকে শুরু করে আপনার এই যে জিরো টলারেন্স, এমনকি 2018-র ইলেকশন ম্যানিফেস্টো, আওয়ামী লীগ দল হিসেবে বরাবরই কিন্তু নির্যাতিত দল। সেই আপনি 1949 থেকে দেখেন, আওয়ামী লীগের সমাবেশের কিন্তু সবসময় হামলা হয়েছে, আওয়ামী লীগ কারো সমাবেশে গিয়ে বোমা হামলা এগুলো হয়নি। ওই আলোচনায় গেলে একটু মানে দীর্ঘ হয়ে যাবে, যেটি সামনে আসছে। আমি প্রিসাইসলি বলি যে এখানে ফ্যাক্টরি প্রসেস দ্যাটস কমপ্লিটলি ইররিলেভেন্ট। কারণ যে কোনো ঘটনা ঘটা মাত্রই ডিপার্টমেন্টাল ব্যবস্থা হচ্ছে। আরেকটা ঘটনা, আমার বাড়ি ওই এলাকায়, ওটা কিন্তু ক্রাইম জোন। আপনি বিশেষ করে এই আমাদের যে রোহিঙ্গা ইনফ্লাক্স আসার পর থেকে ওখানে আমাদের যে ফরেস্টাররা, এবং মাদকেরও একটা, না মাদক তো আছেই, এখন নতুন জিনিস হচ্ছে ওরা ডিফরেস্ট করে ফেলে। 12-14 জনের ওই রাইফেলধারী ফরেস্টারদের উপর হামলা চালায় 2 থেকে 3 হাজারের সংঘবদ্ধ আপনার অস্ত্রধারীরা, এবং তারা পরিবার পরিজন নিয়ে কিন্তু ওখানে থাকে না, এবং প্রায় সময় ফরেস্টারদের উপর আক্রমণ করে, ডিফরেস্টেশন, গাছ কেটে ফেলে, এবং মাদক। তো ওইটাতে আইন শৃঙ্খলা বাহিনী যারা এখানে ডেপ্লয়েড, তাদের প্রতি ইনজাস্টিস করা হবে। কারণ তাদেরকে সবসময় দ্বিগুণ সতর্ক থাকতে হয় এবং দ্বিগুণ তাদেরকে প্রিএমপ্টিভ অ্যাকশনে থাকতে হয়। না হলে এই যে রোহিঙ্গা ক্যাম্পে যে হত্যাকাণ্ডগুলো ঘটলো, এরকম প্রচুর কিন্তু ঘটে, এবং আমরা জানি কিছু, কিন্তু কয়টা হত্যাকাণ্ড এবং বিস্ফোরণ আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিরোধ করেছেন সেই খবরটা কিন্তু আমরা জানি না, যেহেতু এটি ঘটনা ঘটেনি। তো সুতরাং তাদের প্রতি ইনজাস্টিস হবে যদি আমরা ঢালাও অভিযোগ করি। নিশ্চয়ই। আমরা যদি ওসি প্রদীপের বিষয়ে আলোচনা করি, যে একজন ব্যক্তির স্খলন তো হতেই পারে, যে কোনো ওভারসাইট। আই গট ইউর পয়েন্ট। ডিপার্টমেন্টাল ওভারসাইটটা কিন্তু এখান থেকে শিক্ষা হয়েছে। সংশ্লিষ্ট বাহিনী তাদের নিজস্ব যে ওভারসাইট, মনিটরিং, এটি নিশ্চয়ই আরো স্ট্যান্ডার্ড করবেন, ট্রেনিংটা করবেন, এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি যারা সুপারভাইজিং অফিসার থাকেন, জেলা এসপি এবং বিভাগে ডিআইজি বা যারা থাকেন, তারা এটি তদারক করবেন, এরকম যাতে অভিযোগ না ওঠে। তবে
যেগুলো আলাপ হচ্ছে এগুলোর কোনোটাই কিন্তু কখনো অভিযোগ আকারে কখনো কিন্তু আপনার আদালতে আসেনি, এমনকি পুলিশের কাছেও আসেনি। না, এর মধ্যে একজন সাংবাদিক আমার মনে হয় নিশ্চয়ই মোস্তফা কামাল বলতে পারেন কিছু কিছু এসছে, সেটা আমি জানি, সেটা আমি জানি, তারটা অভিযোগ হয়েছে এবং এটাই বললাম, যখনই অভিযোগ হয়েছে ব্যবস্থা নেওয়া হয়েছে, যখনই এটি আদালতের কাছে আসছে বা ডিপার্টমেন্টের কাছে তখনই ব্যবস্থা নেওয়া হচ্ছে। অর্থাৎ ডিপার্টমেন্ট বসে নেই, রটেন অ্যাপলকে কেউ আপনার নার্সিং করছে না, ব্যবস্থা নিচ্ছে। কিন্তু কেউ দায়ী করছে না মোস্তফা কামাল, ডিপার্টমেন্ট দায়ও নিচ্ছে না, ডিপার্টমেন্টকে কেউ দায়ীও করছে না, ডিপার্টমেন্টের দায়ী করছে ব্যক্তিকে। কিন্তু প্রকারান্তরে কথায় কথায় ডিপার্টমেন্ট কিন্তু দায়ী হয়ে যায়। বারবার ওই ডিপার্টমেন্টের বলতে হয় ডিপার্টমেন্ট দায়ী নয়, ডিপার্টমেন্ট তার দায় নেবে না। এই কথার অর্থ হচ্ছে দায় নিয়ে ফেলতে হচ্ছে, কথা বলতে হচ্ছে বারবার। আমাদের গণমাধ্যম থেকে বলা হচ্ছে একজন প্রদীপ অথবা লিয়াকত অথবা একজন ডিআইজি মিজানের জন্য পুলিশ বাহিনী দায়ী নয়, বারবার বলতে হয়। একজন পরিমল শিক্ষকের জন্য বলতে হয় সব শিক্ষক কিন্তু পরিমল নয়। একজন মাওলানা সিরাজউদ্দৌলার জন্য বলতে হয় যে সব আলেম কিন্তু সিরাজউদ্দৌলা নয়। বারবার বলার অর্থ হচ্ছে যে বিব্রতকর অবস্থা হচ্ছে, দায় বর্তে যাচ্ছে কোনো না কোনো ভাবে, দায় পড়ছে বলে বারবার বলতে হচ্ছে যে দায়ী নয়, দায়ী নয়, দায় নিতে পারে না, কিন্তু দায় নিতে হয়ে যাচ্ছে, বিচারে ভূমিকা রাখতে হচ্ছে। যে কারণে আমি বারবার বলছিলাম যে পদ্ধতি ব্যবস্থা, সেখানে দাদা যেটা বলছেন অভিযোগ আসেনি, অভিযোগ এসেছে বা আসেনি সেটা চূড়ান্ত কথা নয়, সেটা মনিটর করার একটা ব্যবস্থা থাকতে হবে। অবশ্যই অভিযোগ না আসা পর্যন্ত সেটা ঘটনা নয় এমনটি মনে করা বোধহয় সঠিক নয়। অহরহ ঘটছে। একজন প্রদীপ একদিনে জন্ম হয়নি, অসংখ্য ক্রিয়াকর্মের মধ্য দিয়ে কোথাও কোথাও সে এই ধরনের দুঃখজনক কাজের জন্য প্রশংসিত হয়েছে, নানা পদকও পেয়েছে, কিন্তু হয়তো শব্দটা ভিন্ন বলা হয়েছে। বলেছে কি বলা হয়েছে? সাহসিকতা, দক্ষতা, শব্দের মার পেছে, কিন্তু তার ক্রিয়াকর্ম কিন্তু এসবই ছিল, দাপট দেখানো, প্রভাব দেখানো। তো সেই ক্ষেত্রে সে নেম প্লেট তো পুলিশের ব্যবহার করেছে, যে কারণে দায়ী হয়ে যাচ্ছে পুলিশ। পুলিশকে বারবার বলতে হচ্ছে, নারায়ণগঞ্জের ঘটনায় সেনাবাহিনীকে বারবার বলতে হচ্ছে যে তারেক সাইদ মানে সেনাবাহিনী নয়। দুঃখজনক ঘটনা সেখানে যে তারেক সাইদ মানে র্যাব নয়, তারেক সাইদ মানে সেনাবাহিনী নয়, বারবার বলতে হয় কথাটা, দায়ী হয়ে যাচ্ছে বলেই বলতে হয়, সেটা সবার জন্য দুঃখজনক। কিন্তু আমার বক্তব্য হলো একটি অনেক বড় বাহিনী, বিশাল বাহিনী, 1,35,000 সদস্যের একটি বাহিনী, সেই বাহিনীর মধ্যে একজন দুইজন ওসি প্রদীপ, লিয়াকত, এফবিআই এর মধ্যে এরকম হয় কিছুদিন পর পর। হ্যাঁ, হতে পারে। স্কটল্যান্ডের সরি আমি একটা উদাহরণ একটু শেষ করে ফেলে দাদা, সাপ্লিমেন্ট করার জন্য। জি জি সরি, হ্যাঁ আমি হতে পারে বলতে ইনফরমেশন না, আমি আমার মূল বক্তব্য ছিল যে এটি এই ধরনের একটি ব্যক্তি স্খলন, এই ব্যক্তি স্খলনের দায় কখনো বাহিনীর উপর বর্তাতে পারে না। এখন যেহেতু আলোচনায় এসছে মানে সেজন্য আপনি বলছেন বারবার বলতে হয়, হ্যাঁ, কিন্তু আমরা মনে করি যে কোনো ক্রমেই ব্যক্তির দায় বাহিনীকে দেওয়া সমীচীন হবে না, দেওয়াও যায় না। আবার এসব বাহিনীতে ওই ব্যবস্থাও আছে যেন প্রদীপ জন্ম না নেয়, অর্থাৎ মনিটর করা, যেন তারা এই ধরনের কুকর্ম না করে, আগে থেকে ব্যবস্থা নেয়, জন্ম নেওয়ার আগে আছেই ব্যবস্থা করা যেন জন্ম না হয়। এটা আমি বলছি যে মেজর সিনহা হত্যাকাণ্ডের পর পারিপার্শ্বিক আরেকটা ঘটনা বোধহয় আপনারা অবশ্যই খেয়াল করেছেন, আমরা যেটাকে ক্রস ফায়ার বলি অথবা বন্দুক যুদ্ধ বলি বা এনকাউন্টার যেটাই বলি, সেটার পরিমাণ কিন্তু আস্তে 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 কমেছে। খেয়াল করে দেখেন জরিপগুলো নিয়ে মেজর সিনহা হত্যাকাণ্ডের পর থেকে। তো সেটার একটা সর্বশেষ আজ যেই বিচার হলো, এই বিচারের মধ্যে কিছু বার্তাও তো আমরা যে পেয়েছি বা পাইনি তাও নয়। আমরা আশা করব মনিটরটা আরো শক্তিশালী হবে বিভিন্ন বাহিনীতে। বারবার যেন বলতে না হয় যে বাহিনী দায়ী নয়, বারবার বলাটাও তো দুঃখজনক, ঘটনা ঘটলেই বলতে হয়। জি দাদা, সাপ্লিমেন্টারি করছিলাম টু সাপোর্ট হিম এবং টু সাপোর্ট ইউ। সেদিন মাত্র 2 মাস আগে স্কটল্যান্ড ইয়ার্ডের একজন কমান্ডার পর্যায়ের অফিসার, যার দায়িত্ব ছিল পার্লামেন্টারি স্টেট এবং ডিপ্লোম্যাটিক জোন পাহারা দেওয়া, হি কিডন্যাপড এ লেডি অ্যান্ড কিলড হার, ডিসঅ্যাপিয়ার করেছে, বডি পুড়ে ফেলেছে। ইংল্যান্ডে স্কটল্যান্ড ইয়ার্ডের একজন ডিপ্লোম্যাটিক প্রোটেকশন সার্ভিসের কমান্ডার একজন বিচার হয়েছে, অ্যারেস্ট হয়েছে। এফবিআইতে সেদিন দেখবেন যে তথ্য পাচার করেছে এবং কিডন্যাপের জন্য দায়ী হচ্ছিল। আপনার মাঝে মধ্যে এগুলো অন্যান্য বাহিনীতে এগুলো হয়, কিছু রটন
বিষয় হলো যে আপনি দেখবেন ওই যে আরেকজন নাম ধরে বলেছেন যে উনি যেহেতু নাই আমরা নামগুলো বলি না, যে সব শিক্ষক তার নিশ্চয়ই একজনের জন্য যে দায়ী না, তাহলে তো করতে করতে বলবে যে সব হিউম্যান আর রেসপন্সিবল, অল জার্নালিস্ট, অল হিউম্যান, অল লয়ার্স, অল চিকিৎসক, এটা তো নয়। কিন্তু একটা দেখার বিষয় হচ্ছে আমরা যেটা বলি কোয়ালিটি অ্যাসুরেন্স, ইনসাইট, ডিপার্টমেন্টের ভিতরে এমন কোনো ইনসাইট আছে কিনা যেটি তাদের নিজস্ব সদস্যদের কাছ থেকেও সাধারণ মানুষকে সুরক্ষা দেয় এবং দিতে পারে। উনি যেটি বলেছেন যে গোড়ায় একটু নজর দিতে হবে। হোয়াট ইজ দ্যাট? ট্রেনিং, হিউম্যান রাইটস, এখন ট্রেনিং কথা হচ্ছে, পেশাদারিত্ব। হ্যাঁ, এখন তো আপনার শুধু যে পার্লামেন্ট আপনাকে স্ক্রুটিনি করবে তা না, একটু শুনে আসি নিজস্ব স্ক্রুটিনিটা ডিপার্টমেন্টের। এটা হচ্ছে কিছু যে কথাটা এখানে আসছে, মানবাধিকার, তারপরে নজরদারি, হ্যাঁ, পেশাদারিত্ব, এই শব্দগুলো এসছে। আপনি কিভাবে কি বলবেন? না, ঠিক আছে, আমি মেজর সিনহার বিষয় সাংবাদিক সাহেব একটু কথা বলতেছিলেন। প্রদীপ সাহেব ওখানে টেকনাফের ওসি থাকা অবস্থায় একাধিক, সেটা 100 হতে পারে, প্লাস মাইনাস ক্রস ফায়ার হয়েছে। মেজর সিনহার পর আমার মনে হয় এই পর্যন্ত আর একটি ক্রস ফায়ার হয় নাই। এর অর্থ কি এই ওখানে অপরাধ শূন্যের কোথায় হয়েছে? আমি বলতে চাই এটা শূন্যের কোথায় হয়েছে। যদি সঙ্গত কারণেই ক্রস ফায়ার হয়ে থাকে, আমি ক্রস ফায়ার ন্যায় সঙ্গত কখনো হতে পারে না, তারপরও যদি হয়ে থাকে তারপরও তার একটি ইনকোয়ারি হয়, ডিপার্টমেন্টাল না, এক্সিকিউটিভ ইনকোয়ারি হয় প্রত্যেকটা আমি আপনাকে বলতে চাই এই বিষয়ে। এই যে এনটিভি তেজগাঁ থানার আন্ডারে এই ওসির অপকর্ম তেজগাঁ ডিসি এড়াতে পারে না। আমি উদাহরণ দিলাম, পারে না। আমি মানে উদাহরণ দিচ্ছেন যে কোনো একটা থানার কথা বলুন আপনি। এই গাজীপুরের এসপি, সে নারায়ণগঞ্জের এসপি, একটা অপকর্ম আইজি এড়াতে পারে না, তাকে বহন করতেই হয়। আর এই জন্য টোটাল বাহিনীকে আমি দোষারোপ করতে চাই না। তারপর আমি সর্বশেষ বলতে চাই, আইজি যদি পদক্ষেপ নেন তাহলে কারণ আজকে প্রদীপের বিচার দিয়ে আমি বলতে চাই, অন্য যারা প্রদীপ এই বাহিনীতে আছেন তারা হুঁশিয়ার হয়ে যান। আমাদের আরেকটা আলোচনা করতে চাচ্ছিলাম, ষষ্ঠ ধাপে এবার ইউপি নির্বাচন হলো 218টি স্থানে। তো আমরা যেটি দেখলাম গত 5টি ধাপে ইউপি নির্বাচন নিয়ে যে সহিংসতা ঘটেছে, মারামারি হয়েছে, জীবনহানি হয়েছে, কিন্তু এবার কিন্তু ষষ্ঠ ধাপে আমরা দেখলাম অত্যন্ত শান্তিপূর্ণ এবং সুন্দর নির্বাচন হয়েছে। কি বলবেন? তার মানে আমরা ভালো করছি, দল হিসেবে আওয়ামী লীগ এবং সরকার খুব ভালো করছে, আমাদের উন্নতি হচ্ছে, আমাদের আইন শৃঙ্খলা না, কিন্তু গত 5টি পেশাদারিত্ব বাড়ছে। তাহলে 5টি নির্বাচনের দায় কে নেবে? আমরা পারফরমেন্স ভালো হচ্ছে। এই যে আগের পর্বগুলোতে নিশ্চয়ই এরকম আলোচনাগুলো হয়েছে বিভিন্ন ফেজে, ওখান থেকে বার্তাগুলো পেয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী, ম্যাজিস্ট্রেসি, ইলেকশন কর্মকর্তা সবাই মিলে এই নাগরিক সমাজের মানুষের এই ফিডব্যাকটা নিয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে this government machineries up to the grassroots level, they are listening to the people and we are improving, so give us the credit. না, নিশ্চয়ই সেই ক্রেডিট আমরা দিতেই পারি। তবে আমার বক্তব্য হলো কি, কোনো প্রাণহানি না হওয়া। জি, আমার বক্তব্য হলো যে আসলে কি এমন জিনিসটি কাজ করলো যে কারণে এই ষষ্ঠ ধাপের নির্বাচন এত সুন্দর সুশৃঙ্খলভাবে একটি নির্বাচন হলো বাকি 5 ধাপের তুলনায়? না, একটু সুশৃঙ্খল আগেও হয়েছে। শুনেন, দেখবেন যে যারা বলেন যে পিপল আর লুজিং দ্য ইন্টারেস্ট টু গিভ দ্য ভোট, অ্যাবসলিউটলি রং। 75-76% পর্যন্ত কাস্ট হয়েছে এবং এর আগের 2টা ফেজে কিন্তু আওয়ামী লীগের অফিসিয়াল ক্যান্ডিডেটদেরকে প্রায় ছাপিয়ে গেছে অন্যরা, সবাই মিলে। আমি বলছি না, নাম বলছি না। সো ইট ইজ হিউজলি আপনার ইনক্লুসিভ, ওয়াইডলি ইনক্লুসিভ, হিউজলি পার্টিসিপেটেড, ডিবেটেড, আমরা যেটাকে বলি যে একটা ডেমোক্রেটিক ইন্টারাকশন কিন্তু হয়েছে এবং নানা শ্রেণী, পেশা, লিঙ্গ, ধর্মের মানুষ কিন্তু উইন করে চলে আসছে। দ্যাটস দ্য, এটা ডাইভার্সিটিটা কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন, নানা ডাইভার্সিটি। স্থানীয় সরকার নির্বাচনে তো সেটা হবেই, নানা কিছু কাজ করে স্থানীয় সরকার নির্বাচন, যেটি মার্কার বিপরীতে গিয়ে আপনার একটা নানা ডাইভার্স রিপ্রেজেন্টেশন আসছে। দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি and that beauty actually has been performed under this আপনার ইলেকশন
অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড আপনার ওভারসাইট অ্যারেঞ্জমেন্ট বাই নির্বাচনী আমাদের যে নির্বাচন কমিশন যেটি করেছেন। বা আপনি যেটা বললেন যে এইবারের নজিরবিহীন একটি স্বস্তি ঘটেছে, আমি মহাস্বস্তি পেয়েছি যে কোনো নিহতের ঘটনা এগুলো দেখিনি, একজন পাঠক হিসেবে, একজন কর্মী হিসেবে, একজন আইন হিসেবে দেখেছি। কিন্তু এটাও একটি ঘটনার বিষয় যে ইলেকশন ইউপি নির্বাচনে নানা অনুষঙ্গ, নানা উপাদান কাজ করে। গোষ্ঠীগত বিরোধ প্রজন্ম থেকে প্রজন্মে, পঞ্চম প্রজন্ম পর্যন্ত যায়, হতে দিবে না। বাজিতপুরে একটা ইউনিয়ন আছে যেখানে মোনাম খানের আপনার দীর্ঘদিনের একটা লেগাসি ছিল, এখানেও কিন্তু তাদের বিরাট একটা লেগাসি আছে। এরকম পাড়া প্রতিবেশী, এমনকি চাচা ভাতিজা, আপন ভাই, গোষ্ঠীর মধ্যে দুই ভাগ, এগুলোর কিন্তু এই কারণেই হয়। শোনেন, 89-90 সালের যে ইলেকশন, ইউপি ইলেকশন, আপনি ওখানকার পত্রপত্রিকা দেখেন, ওই সময় কি পরিমাণ মারামারি হইতো এবং কি পরিমাণ নিহত হইতো, এবং বর্ষা, এই যে দেশীয় অস্ত্র নিয়ে প্রাণহানি, ভয়াবহ, না ইউপি নির্বাচনে এত না 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 পরিসংখ্যানটা বলে না, আমি শুনবো একটু ভয়াবহ প্রাণহানি হতো। এবং আপনি লক্ষ্য করবেন, আমি ওটা যাচ্ছেন, এটা আমি প্রসঙ্গক্রমে বললাম কি, ইউপি নির্বাচনটা স্থানীয় ভিত্তিতে সবসময় ভীষণ একটা উত্তেজনাপূর্ণ থাকতো, ভীষণ উত্তেজনাপূর্ণ, আগেও ছিল, এখনো হচ্ছে। কিন্তু এটাও তো ঠিক, আজকে ধরেন ওখান থেকে প্রথম আপনার, আমরা বেশি দিন হয়নি, পঞ্চায়েতে বলেন ব্রিটেনে বা অন্যান্য জায়গায় যে লেবার পার্টি এবং কনজারভেটিভ থেকে লোকাল ইলেকশন যেভাবে হয়, কিন্তু পার্টি এতে হয়। কিন্তু আমাদের এখানে যেহেতু এটি নতুন, প্রভাবলি আমি একটু শেষ করে ফেলি, আমাদের রাজনৈতিক দলগুলোতে আরেকটু হোমওয়ার্ক করতে হবে, তাদের মনোনয়নের জন্য আরেকটু পেশাদারিত্ব দেখাতে হবে, এবং আরেকটু বেশি ইলেকশন যে মেকানিজমটা, মানে অ্যারেঞ্জমেন্টটা, আমরা মানুষকে আকৃষ্ট করা। আজকে দেখবেন যে 6 ঘন্টা দাঁড়িয়েও ভোট দিয়েছে মাদারীপুরে, এবং কি খুশি, 80%-এর বেশি টার্নওভার। এই যে মানুষকে এনগেজ করা, মানুষকে নিয়ে আসা, রাজনৈতিক দলগুলোর কিন্তু একটা নিজস্ব সক্ষমতা তৈরিরও ব্যাপার আছে। এটির আমাদের আর একটু সময় লাগবে। জি, আসি আমি খন্দকার মাসুক, আমরা একটু শুনি। আমরা যে কথা বলছিলাম যে পঞ্চম ধাপে আমরা দেখছি একটা ঝঞ্ঝাটপূর্ণ নির্বাচন হয়েছে ইউপি নির্বাচনের, কিন্তু এবার ষষ্ঠ ধাপে নির্বাচনে শান্তিপূর্ণ হয়েছে। এই ক্রেডিট আপনি কাকে দেবেন? নির্বাচন কমিশন, সরকার, না রাজনৈতিক দলগুলো? আপনি লক্ষ্য করেছেন ইউনিয়ন পরিষদের নির্বাচন কয়েক ধাপে অনুষ্ঠিত হয়েছে, কিছু বাকি আছে। সপ্তম ধাপে, যেটি আগামী 7 ফেব্রুয়ারি হবে, শেষ নির্বাচন, ওটাই শেষ নির্বাচন। এই কয়েক ধাপে নির্বাচন অনুষ্ঠিত যেগুলো হয়েছে, এই দেশের জনগণ দুইটি বৈশিষ্ট্য লক্ষ্য করেছে এবার। এই নির্বাচনে শত শত লোক হতাহত হয়েছে, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। নাম্বার 1, যা ইতিপূর্বে কোনো নির্বাচনে হয়নি। দ্বিতীয়ত, এটা একটি দলীয় প্রতীকে নির্বাচন হয়েছে। জাতীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, দুইটি চরিত্র সম্পূর্ণ আলাদা। নাম্বার 1, স্থানীয় সরকার নির্বাচনের সর্বনিম্ন ধাপ ইউনিয়ন পরিষদ নির্বাচন। ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রার্থীর সাথে ব্যক্তির বন্ধুত্ব সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক, জি, এগুলো তো সরাসরি কাজ করে, পরিচিত কাজ করে। আর জাতীয় নির্বাচনে প্রার্থীর সাথে ভোটারের সম্পর্কই থাকে না, চরিত্র সম্পূর্ণ ভিন্ন। এবার সরকার এই স্থানীয় সরকার নির্বাচনে এই জাতীয় দলীয় প্রতীক দিয়ে স্থানীয় এবং জাতীয় নির্বাচন কুলিয়ে ফেলেছে, যার ফলে এই হতাহত, এই মারামারি, হানাহানি হয়েছে। সরকার এর থেকে এড়াতে পারে না, এড়াতে পারে না। আমি বলছিলাম যে, জি প্লিজ শেষ করেন আপনি। এড়াতে পারে না। দ্বিতীয়ত, এই নির্বাচনে আপনি লক্ষ্য করেছেন দুইটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। 253 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে। আপনারা যান নাই ইলেকশনে? না, আমরা যাইনি, আমরা নির্বাচন বয়কট করেছি। আমরা বলেছি এই সরকারের নামে যান নাই, কোন কোন এলাকায় এরকম স্বতন্ত্র আপনারা ইলেকশন করেছেন? আমরা ইলেকশনে অংশগ্রহণ করি নেই, এবং আমাদের দলীয় কোনো পদ পদবী ব্যক্তি এই নির্বাচনে অংশগ্রহণ করতে গেলে আমরা তাকে বহিষ্কার করে দিয়েছি, হয়নি। আমরা সেখানে বলতে চাই, আমি নাম উল্লেখ করব না, একটি উদাহরণ দেব শুধু।
আমরা শেষ যিনি পাঠে আছি, একজন একটু বর্তমান তাড়াতাড়ি শেষ সংসদ করতে হবে। অনির্বাচিত এমপি, যিনি সব সময় মাননীয় প্রধানমন্ত্রীর সাথে থাকেন, আমি নাম বলবো না, তার ভাই এর গত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফর ইউর কাইন্ড আমার মনে হয় এবারও একটি- আপন ভাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তার একজন প্রার্থী ওখানে সাবমিট করেছিলেন, এক বাংলাদেশের এক Personalized গোয়েন্দার হয়ে যাচ্ছে। প্রধানের পারিবারিক লোক, তিনি মনোনয়ন প্রত্যাহারের দিন ওনাকে জোর করে মেরে সেখানে ভাইরাল হয়েছে। ডিসিএসপি তার মনোনয়ন টিকিয়ে রাখতে পারে নাই। এরপরও আজকে নির্বাচন ভালো হয়েছে, এইটা আমাকে কাউকে থ্যাঙ্ক দিতে চান? নো। আচ্ছা, এটা জি, ডোম- আমি আগেই জি, বলছিলাম আমি বিএনপি আছি। অনুদার। অনুদার, কাঞ্চন ভাই জি, চমৎকার একটা প্রশ্ন এনেছেন যে কিভাবে সম্ভব হলো ষষ্ঠ ধাপের এই বিষয়টা। আমার মনে হয় আগামী কয়েকদিন এ নিয়ে পর্যাপ্ত বিশ্লেষণ হবে, গবেষণাও হবে। অঙ্ক যদি একটু দিকে যাই, একটু অঙ্কের দিকে, সংখ্যার দিকে, জি, 5টা ধাপে নিহত হয়েছে 100 জন প্লাস মাইনাস, অর্থাৎ প্রতি ধাপে 20 জন 20 জন। করে গড়ে। গড়ে, অর্থাৎ লাশও আমাদের গড়ের অঙ্কে নিয়ে যেতে হয়েছে, পরিস্থিতির ওই জায়গায় চলে গেছে। কিন্তু ওই নির্বাচনের সময়ও আওয়ামী লীগ থেকে দায় নেওয়া হয়নি, নির্বাচন কমিশন থেকেও দায় নেওয়া হয়নি, বিশেষ করে লাশগুলোর দায়। সরকারি দল থেকে বলা হয়েছে এই দায় তারা নেবেন না, তাহলে এই দায়টা কে নেবেন? আবার নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে এই দায় তাদের নয়, এই দায় রাজনৈতিক হচ্ছে দলগুলোর। প্রার্থীদের আর যারা নির্বাচন করেন, অর্থাৎ দলগুলো থেকে বলা হয়েছে তারা দায় নেবেন না। আর বিএনপি তো শুরু থেকে দায়ের মধ্যেই নেই। তো এই অবস্থায় লাভে লাভ। এই অবস্থায় কতজন স্বতন্ত্র হয়েছেন, কতজন বিদ্রোহী, কতজন নৌকার প্রার্থী, কতজন বিএনপি সমর্থিত বিদ্রোহী, নানান নাম আছে, আমি সেদিকে যাব না। কিভাবে সম্ভব হলো হানাহানি মুক্ত নির্বাচন করা, যেখানে সরকার থেকেও বলা হয়েছে, আমি দু একটি মন্তব্য পড়ি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন গত ধাপের নির্বাচনে, লাস্ট প্রশ্নে, ইউপি নির্বাচনে টুকটাক ঝগড়াঝাটি হয়ে থাকেই, অর্থাৎ এতগুলো লাশের নাম হচ্ছে টুকটাক ঝগড়াঝাটি। নির্বাচন কমিশন সচিব বলেছেন ভালোই হয়েছে, সামনে আরো ভালো হবে। মানে তাই তো, এই সামনে অবস্থার মধ্যে ভালো হ্যাঁ, ভালো নির্বাচন কি ভালো, অর্থাৎ শুধু লাশের বিষয়ে আমরা একটা ভালো দিক দেখেছি, এই কারণে এটা ব্যাখ্যা বিশ্লেষণের দাবি রাখে। আগের লাশগুলো কেন পড়েছিল, এবার কেন লাশ পড়েনি, মানুষ কেন এবার তুলনামূলক সেই ভোর থেকে লাইন ধরে ভোট দিতে এসেছে, আগে কেন পারেনি। আমার বিশ্বাস এগুলো থেকে অনেক উপাদান আছে, অনেক খোরাক আছে, হয়তো শিগগিরই এই বিষয়ে একটা আমরা আরো পরিষ্কার কিছু দেখতে পারবো। জি, একটু শুনে আসছি প্রশান্ত আপনার কাছে যে এই 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 এবার যে এত সুন্দর নির্বাচন হলো, এবং আরেকটি বিষয় সিগনিফিক্যান্ট আমি বলবো যে 7ই ফেব্রুয়ারি যে সপ্তম ধাপের যে নির্বাচন, সম্ভবত এই মানে নির্বাচন মানে কমিশনের অধীনে এটি শেষ নির্বাচন। তাহলে কি শেষ ভালো যার সব ভালো তার, এরকম একটি কোনো ক্রিয়া কাজ করেছে? না, সেটি তো একটা 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 স্বস্তি তাদের জন্য, যে বিদায়ী কমিশনের জন্য নারায়ণগঞ্জে যেটি যেভাবে করেছেন, সেটি তো একটা আছেই। পারফরমেন্সের বিষয় থাকে, একটা ম্যানেজারিয়াল স্কিলের ব্যাপার থাকে। এমন না যে আগের ধাপগুলোতে ম্যানেজারিয়াল স্কিল ওনাদের ছিল না বা এখন হঠাৎ করে বেড়ে গেছে, তা না। হয়তো একটু আগেই বললাম একটু ওভারসাইট হয়েছে। এবং আরেকটি বিষয়, ওখানে অ্যাক্টরসগুলো কারা, রাজনৈতিক দলগুলো তো স্থানীয় ভিত্তিতে এই এবং প্রশাসন যারা নির্বাচন পরিচালনা করে, আমার শেষের দিকে তাদের একেবারে সংক্ষেপে বলে আমি একটু বক্তব্য নিয়ে শেষ করব। তাদের একটি অ্যাক্টিভ রোল ছিল তাদের, এবং মানুষের পার্টিসিপেশন বেড়েছে, অ্যাক্টিভ রোল ছিল। এবং যত বেশি ভোটার কেন্দ্রে যাবে তত বেশি কিন্তু ভায়োলেন্সের সম্ভাবনা কমে যায়, এটা আমরা সবসময় দেখেছি। তো এই জন্য মানুষও বেশি করে গিয়েছে, ভায়োলেন্স কম হয়েছে, এবং এটা তো স্বস্তিদায়ক। আমি একটু আগেই বললাম যে আপনি আমাকে প্রশ্ন করার আগে আমাকে একটু দয়া করে ধন্যবাদ যদি দিয়ে দিতেন, কারণ বিএনপি কিন্তু 24 ঘন্টার মধ্যে ধন্যবাদ প্রত্যাহার করেছিল সমুদ্র সময় বিজয়ের পর। তো মাসুক ভাই থেকে এটা আমি চাইনি, কিন্তু আপনার থেকে চেয়েছি আর কি। নিশ্চয়ই নিশ্চয়ই। খন্দকার মাসুকুর রহমান, একদম 30 সেকেন্ডে। 30 সেকেন্ড আমি শেষ করব। দেশে সুশাসনের অভাব, সুশাসনের কারণে প্রশাসন দলীয়করণ হয়েছে, গুড গভর্নেন্সের কারণে দেশে গণতন্ত্র অনুপস্থিত, একটি দুর্বল নতজানু অঙ্গ সংগঠনের মতো একটি ইলেকশন কমিশন দিয়ে এদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। ওনারা বিদায় হয়ে যাবেন। এদেশের মানুষ একটি সিনেমা দেখলে দুইটি লোকের স্মরণ রাখে, নায়ককেও রাখে, ভিলেনকেও রাখে, ওনাদেরও সেইভাবে আমার মনে পেয়েছি। জনাব মোস্তফা কামাল। জি, কাঞ্চন ভাই আপনি চমৎকার বলেছেন, শেষ ভালো যার সব ভালো তার। তো বর্তমান নির্বাচন কমিশনের সব ভালো হওয়ার সুযোগ আর নাই। এরপরও
এই সামনে আগামী কয়েকদিন পর যে বিশ্ব ভালোবাসা দিবস, ওই দিনেই ওনারা বিদায় নেবেন। তো টুকটাক ভালোবাসা নিয়েও যদি বিদায় নিতে পারেন অন্তত মন্দের ভালো। না, ওটা তো মেয়াদ তার 14 ফেব্রুয়ারি চমৎকার পর্যন্ত। একটা তারিখে, সেটাই বলছি যে অন্তত ভালোবাসা দিবস, লাভেবল ডিপার্চার। অন্তত মন্দের ভালো যে শেষ কয়েকটা নির্বাচন, বিশেষ করে নারায়ণগঞ্জ নির্বাচন, 6ষ্ঠ ধাপের নির্বাচন, সামনেই 7ম ধাপ ইউপি নির্বাচনের, যদি এই ধারাবাহিকতাটা থাকে হয়তো বা আমরা সামনে অন্তত নির্বাচন প্রশ্নে ভালো কিছু দেখতে পারবো, একটা স্থায়ী এরকম একটা সমাধান আশা আমরা করতেই পারি। কারণ আশা না থাকলে আমরা সামনে এগোবো কি করে, বাঁচবই বা কি করে? না, নিশ্চয়ই আশা আমরা তো করি। জি। আমার যে জিনিসটা আমি আপনার কাছে জানতে চাইছিলাম, একদম 10 সেকেন্ডে বলি যে ক্রেডিটটা কাকে দিতে পারি আমরা? এক বাক্যে ক্রেডিটটা কাউকে দেয়া যাবে না। আপাতত যদি সংক্ষেপে বলতে চাই, আমাদের ভাগ্য হয়তো ভালোর দিকে যাচ্ছে না, অন্তত নির্বাচন প্রশ্নে। সরকারকে দিবেন, স্যাংশনকে দেওয়া যায়, আমেরিকার স্যাংশনকে সরকারকে জি, দিবেন, আমার মনে হয় এই সরকার আলোচনা এবং আমেরিকার দলকে দিবেন। স্যাংশনকে দেওয়া যায়। যে অন্তত নির্বাচন প্রশ্নে ভালো কিছু একটা আমরা আশা করি। ইলেকশন জি, কমিশন নিশ্চয়ই- স্যাংশন নিয়ে বিদায় হতে নিশ্চয়ই চান না। আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। আমরা জনাব খন্দকার মাসুকুর রহমান, অ্যাডভোকেট প্রশান্ত বড়ুয়া এবং মোস্তফা কামাল, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে আসার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।